হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দি এইডওয়েস্ট। আজকের পর্বে আমরা কবি লর্ড অ্যালফ্রেড টেনিসনের লেখা একটি ভারী সুন্দর কবিতা ব্রেক 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 পড়তে চলেছি। শুরুটা করা যাক কবি অ্যালফ্রেড টেনিসন সম্পর্কে দু চার কথা দিয়ে। প্রথমেই দেখো, অ্যালফ্রেড টেনিসন ওয়াজ আ ব্রিটিশ পোয়েট। কবি অ্যালফ্রেড টেনিসন একজন ব্রিটিশ কবি ছিলেন। হি বিলংড টু দ্য ভিক্টোরিয়ান এজ। ইংরেজি সাহিত্যের তিনি ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন। পরের পয়েন্ট, হি ওয়াজ বর্ন অন 6th August 1809 ইন সমরসবি, লিনকনশায়ার, ইংল্যান্ড। অর্থাৎ কবি 6ই আগস্ট 1809 সালে ইংল্যান্ডের লিনকনশায়ারের সমরসবিতে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী পয়েন্ট, হি স্টার্টেড রাইটিং পোয়েমস অ্যাট অ্যান আর্লি এজ। তিনি খুব অল্প বয়স থেকেই কবিতা লেখার সূত্রপাত করেন। হি এন্টার্ড ট্রিনিটি কলেজ, কেমব্রিজ ইন 1827. There he met Arthur Hallam, who became his closest friend. কবি 1827 সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন এবং সেখানেই তার সাথে আর্থার হ্যালামের দেখা সাক্ষাৎ হয়েছিল, যিনি তার নিকটতম বন্ধু হয়েছিলেন। In 1829, Tennyson was awarded the Chancellor's Gold Medal at Cambridge for his poem Timbuktu. 1829 সালে টেনিসন চ্যান্সেলার্স গোল্ড মেডেল পুরস্কারে ভূষিত হন তার কবিতা টিম্বাকটু লেখার জন্য। হ্যালাম ডাইড অফ স্ট্রোক ইন 1833 অ্যাট দ্য এজ অফ 22। মাত্র 22 বছর বয়সে স্ট্রোক হয়ে হ্যালাম 1833 সালে মারা যান। টেনিসন রোট ইন মেমোরিয়াম টু কোমেমোরেট হ্যালাম। তার বন্ধু হ্যালামের স্মৃতিতে কবি টেনিসন ইন মেমোরিয়াম বলে একটি কবিতা রচনা করেন। বিসাইডস সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস, আর এটা ছাড়াও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলি হলো ব্রেক ব্রেক ব্রেক, দি চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, টিয়ার্স, আইডল টিয়ার্স, ক্রসিং দ্য বার, ইউলিসিস, টিথোনাস ইত্যাদি। এবার আমরা ফিচার্স অফ হিজ পোয়েট্রি অর্থাৎ টেনিসনের কাব্যশৈলী সম্পর্কে দু চার কথা আলোচনা করব। সর্বপ্রথম দেখো, টেনিসনস পোয়েট্রি ইজ ওয়েল নোন ফর ইটস সুইটনেস অ্যান্ড মিউজিক্যালিটি অ্যান্ড রিচনেস অফ ইমেজারি। মানে হলো টেনিসনের কবিতাগুলির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টতা, সঙ্গীতময়তা এবং চিত্রকল্পের ব্যবহার। পরবর্তী পয়েন্ট দেখো, বিইং এ ভিক্টোরিয়ান হি হ্যাড এ গুড টেন্ডেন্সি টুয়ার্ডস মোরালাইজিং ইন হিজ পোয়েট্রি। তার মানে হলো ভিক্টোরিয়ান যুগের একজন কবি হওয়ায় তাঁর কবিতাগুলির মধ্যে নৈতিকতার উল্লেখ ব্যাপকভাবে দেখতে পাওয়া যায়। Besides, his writings also reflect a conflict between religious faith and expanding scientific knowledge. এছাড়াও তাঁর কবিতাগুলির মধ্যে দারুণভাবে প্রকাশিত হয় ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক জ্ঞানের মধ্যে একটি দ্বন্দ্ব। A common thread of grief, melancholy and loss connects much of his poetry. তাঁর কবিতাগুলির অন্যতম মূল প্রতিপাদ্য বিষয় হল দুঃখ। T.S. Eliot rightly described Tennyson as the saddest of all English poets. T.S. Eliot খুব যথার্থভাবেই টেনিসনকে ইংরেজ কবিদের মধ্যে সবথেকে দুঃখী কবি বলে বর্ণনা করেছেন। এবার আমরা আমাদের এই ব্রেক 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 কবিতাটির সম্পর্কে দু চার কথা জানি। প্রথমত দেখো, দিস পোয়েম ওয়াজ রিটেন ইন 1835। এই কবিতাটি 1835 সালে রচিত হয়েছিল। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1842। এটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 1842 সালে। পরবর্তী পয়েন্ট দেখো, ইট ইজ অ্যান এলিজি। প্রকৃতিগতভাবে এটা একটা এলিজি পোয়েম। পরবর্তী পয়েন্ট, ইট ডেসক্রাইবস টেনিসনস ফিলিংস অফ লস after the death of his dearest friend Arthur Henry Hallam, who died in 1833. এই কবিতার মধ্যে কবি টেনিসনের গভীর দুঃখ প্রকাশ পেয়েছে তার বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যুতে, যিনি 1833 সালে পরলোক গমন করেন। দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি সি বি ডি ই এফ ই ইত্যাদি। সবশেষে দেখো, ইট ইজ এ 16 লাইন পোয়েম। এটা একটা 16 লাইনের কবিতা, consisting of 4 quatrains, and in every quatrain the second line rhymes with the fourth line. এই কবিতাটিতে 4টি কোয়াট্রেন রয়েছে। কোয়াট্রেন অর্থাৎ 4 লাইনের একটি স্ট্যান্জাকে একটা কোয়াট্রেন বলা হয়। আর প্রত্যেকটা কোয়াট্রেনে দেখো দ্বিতীয় লাইন এবং সেই কোয়াট্রেনের 4 নম্বর লাইনের মধ্যে অন্তমিল রয়েছে।
চলো এবার তাহলে কবিতাটার প্রথম স্ট্যান্সাটা পড়া যাক। ব্রেক 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 অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি, অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি। সর্বপ্রথম দেখো, ব্রেক ব্রেক ব্রেক, ভাঙো ভাঙো ভাঙো, অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি, তোমার শীতল ধূসর বর্ণের পাথরগুলির ওপর হে সমুদ্র তুমি ভাঙতে থাকো। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার, এবং আমি খুব খুশি হতাম যদি আমার জিভ উচ্চারণ করতে পারত, যদি আমি প্রকাশ করতে পারতাম দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি, সেই ভাবনা সেই চিন্তাগুলো যেগুলো আমার মধ্যে উদয় হয়। এবার নোটটি দেখো, ব্রেক ব্রেক ব্রেক, এখানে কবি সমুদ্রকে সম্বোধন করেছেন এবং ঢেউগুলির উদ্দেশ্যে বলেছেন তোমরা সমুদ্রের পাড়ে পড়ে থাকা পাথরগুলির ওপর আছড়ে পড়ে অনবরত ভাঙতে থাকো। সমুদ্রের ঢেউগুলির এই নিরন্তর প্রবাহকে বোঝানোর জন্যই কবি এখানে ব্রেক শব্দটির পুনরাবৃত্তি করেছেন। এরপর দেখো, এখানে দাই বলতে ইয়োর অর্থাৎ তোমার, কোল্ড গ্রে স্টোনস বলতে সমুদ্রের পাড়ে থাকা কোনো পাহাড়ের নিম্নাংশের পাথরগুলির কথা এখানে বোঝানো হয়েছে। এগুলি খুব শীতল এবং ধূসর বর্ণের, এগুলির উপরই সমুদ্রের ঢেউগুলি বারংবার আছড়ে পড়ে ও ভাঙতে থাকে। এরপর দেখো, ও সি অর্থাৎ হে সমুদ্র, এখানে কবি সমুদ্রকে সম্বোধন করেছেন। ব্রেক 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 অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি, তাহলে এইটুকু অংশের একত্রে আমরা কি অর্থ করতে পারি? হে সমুদ্র, তুমি তোমার এই শীতল ধূসর পাথরগুলির ওপর অনবরত ভাঙতে থাকো। এরপর দেখো, উড এখানে উইশ অর্থে অর্থাৎ আমি চাই, অ্যান্ড আই উড এবং আমি চাই, দ্যাট যে। তারপর দেখো, মাই টাং কুড আটার অর্থাৎ আমার জিভ উচ্চারণ করতে পারত, অর্থাৎ আমি যদি কথায় প্রকাশ করতে পারতাম। পরবর্তী এক্সপ্রেশন দেখো, দ্য থটস অর্থাৎ সেই অনুভূতিগুলি বা আমার মনের কথাগুলি, দ্যাট অ্যারাইজ ইন মি অর্থাৎ যেগুলি আমার মনের মধ্যে উদয় হয় বা জাগে। তাহলে এবার সম্পূর্ণ এক্সপ্রেশনটির একত্রে অর্থ, অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি, এইটুকু অংশের সম্পূর্ণ অর্থে এক কথায় কি বলা যায়? আমি চাই আমার মনের মধ্যে উদয় হওয়া অনুভূতিগুলিকে আমি বেশ কথায় প্রকাশ করতে পারতাম। এখানে উল্লেখযোগ্য বক্তব্য হলো, দেখো, কবিতার প্রিয় বন্ধু আর্থার হ্যালামের মৃত্যুতে শোকস্তব্ধ সমুদ্রে পাড়ে থাকা শীতল ও ধূসর পাথরগুলি কবির এই স্তব্ধ অবস্থার প্রতীক। অপরদিকে সমুদ্রের ঢেউয়ের নিরন্তর প্রবাহ তাঁর ব্যথিত হৃদয়ে নিরন্তর উঠতে থাকা করুণ আবেগের প্রতীক। এই চিত্রকল্পটিকে আমরা দুটি দিক থেকে অর্থ করতে পারি। প্রথমত দেখো, সমুদ্রের ঢেউ পাথরের ওপর আছড়ে ভাঙতে যথেষ্ট শব্দ হয়, অর্থাৎ সমুদ্র আওয়াজ করে, আওয়াজ করে নিজেকে প্রকাশ করতে পারে, কিন্তু কবি এতটাই শোকস্তব্ধ যে তিনি তার মনের মধ্যে উদয় হওয়া করুণ আবেগ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না। এটা গেল একরকমভাবে অর্থ করা। দ্বিতীয়ত আর এক রকমভাবে আমরা এটাকে অর্থ করতে পারি। দেখো, সমুদ্রের ঢেউ অনবরত চেষ্টা করেও যেভাবে সেই শীতল ধূসর পাথরগুলিকে ভাঙতে পারে না, ঠিক তেমনি কবি মনের নিরন্তর শোকের আবেগ কিছুতেই তাঁর শোকস্তব্ধ অবস্থা ভাঙতে পারে না। এবার আসা যাক দ্বিতীয় স্ট্যান্সায়। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয় দ্যাট হি শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, ও ওয়েল ফর দ্য সেলার ল্যাড দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে। বলছে, ওফ দেখো, ফর দ্য ফিশারম্যানস বয় সেই জেলের ছেলে, দ্যাট হি শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, সে কেমন সুন্দর তার বোনের সঙ্গে খেলারত অবস্থায় চিৎকার করে, অর্থাৎ তার মনের আবেগ আনন্দকে চিৎকার করে প্রকাশ করতে পারে। ও ওয়েল ফর দ্য সেলার ল্যাড, আবার দেখো নাবিকের ছেলে, দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে, সে উপসাগরের ওপর তার নৌকায় বসে কেমন সুন্দর গান গাইছে, অর্থাৎ সে গান গেয়ে তার মনের আবেগের কথা প্রকাশ করছে। এখানে এক অদ্ভুত বৈপরীত্য প্রকাশ পেয়েছে। জেলের ছেলে দেখো তার বোনের সঙ্গে খেলতে খেলতে তার আনন্দ অভিব্যক্তি ইত্যাদিকে চিৎকার করে প্রকাশ করে, অপরদিকে নাবিকের ছেলে তার নৌকায় বসে বসে কেমন সুন্দর গান গেয়ে তার মনের আবেগের কথা প্রকাশ করে। কিন্তু কবি তার বন্ধুর মৃত্যুতে তার মনের মধ্যে উদয় হওয়া যে শোক, সেইটাকে প্রকাশের কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। দ্বিতীয় স্ট্যান্সা থেকে এক্সপ্রেশনগুলির অর্থ দেখো। ও ওয়েল, আহ কি ভালো, ফর কারণ, এখানে ফর শব্দের অর্থ হলো কারণ। দ্য ফিশারম্যানস বয় মানে হচ্ছে জেলের ছেলে, হি শাউটস মানে সে চিৎকার করে, উইথ হিজ সিস্টার তার বোনের সঙ্গে, অ্যাট প্লে মানে খেলার সময়।
এবার সম্পূর্ণ এক্সপ্রেশনটির একত্রে মানে করা যাক। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয় দ্যাট হি শাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে। এইটুকু অংশের একত্রে অর্থ দেখো। আহা, এটা কি সুন্দর ব্যাপার যে জেলের ছেলে তার বোনের সঙ্গে খেলতে খেলতে চিৎকার করে তার আনন্দের অনুভূতি প্রকাশ করে। এখানে কবির দুঃখ একেবারে স্পষ্ট। বন্ধু হেলামের মৃত্যুতে শোকস্তব্ধ কবি মন দুঃখ প্রকাশের ভাষা হারিয়েছেন। পরবর্তী দেখো। ও ওয়েল, আহা বেশ ভালো। দ্য সেলার ল্যাড, নাবিক বালক, হি সিংস, সে গান গায়, ইন হিজ বোট, তার নৌকোতে বসে বসে, অন দ্য বে, উপসাগরে। এবার সম্পূর্ণ এক্সপ্রেশনটির অর্থ দেখো। ও ওয়েল ফর দ্য সেলার ল্যাড দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে। আহা কি ভালো যে নাবিক বালক উপসাগরে তার নৌকাতে চেপে ভাসতে ভাসতে কি সুন্দর গান গেয়ে তার মনের আনন্দ প্রকাশ করে। কিন্তু দুঃখের কথা, কবি নিজের দুঃখের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না। এবার 3 নম্বর স্ট্যান্সায় আসা যাক। And the stately ships go on to their haven under the hill, but oh for the touch of a vanished hand and the sound of a voice that is still. এবং সেই বিশাল আকারের রাজকীয় জাহাজগুলো তারা যেন এগিয়ে যায় তাদের হ্যাভেনের দিকে। হ্যাভেন শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়, যে পোতাশ্রয়টা আন্ডার দ্য হিল অর্থাৎ পাহাড়ের নিচে অবস্থিত। তার মানে সেই বিশাল আকারের জাহাজগুলোর একটা পোতাশ্রয় রয়েছে, একটা আশ্রয়স্থল রয়েছে। বাট ও ফর দ্য টাচ অফ আ ভ্যানিসড হ্যান্ড, কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া সেই হাতের স্পর্শ। অদৃশ্য হয়ে যাওয়া হাত বলতে এখানে কবির বন্ধুর হাত, তার স্পর্শ। অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস, এবং তার গলার স্বর, দ্যাট ইজ স্টিল, যেটা আজকে স্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ এই দুটো জিনিসের জন্য বর্তমানে কবি মন ব্যাকুল। এবার 3 নম্বর স্ট্যান্সা থেকে এক্সপ্রেশনগুলির অর্থ দেখো। দ্য স্টেটলি শিপস মানে রাজকীয় জাহাজগুলি বা বিশাল জাহাজগুলি। গো অন মানে এগিয়ে চলে। হ্যাভেন মানে পোতাশ্রয়। আন্ডার দ্য হিল মানে পাহাড়ের নিচয়। এবার এখানে সম্পূর্ণ এক্সপ্রেশনটির একত্রে অর্থ দেখো। অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন টু দেয়ার হ্যাভেন আন্ডার দ্য হিল, অর্থাৎ বিশালাকার জাহাজগুলি কি সুন্দর পাহাড়ের নিচে থাকা তাদের পোতাশ্রয়ের দিকে এগিয়ে চলে, কিন্তু কবি তাঁর আশ্রয়রূপী বন্ধুকে হারিয়েছেন। তারপর দেখো ভ্যানিসড হ্যান্ড, অর্থাৎ কবির বন্ধুর হাতের স্পর্শের কথা এখানে বলা হয়েছে, কারণ তিনি মৃত, তাই তার হাত আজ ভ্যানিসড। সাউন্ড অফ এ ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর, স্টিল মানে স্তব্ধ, তার কণ্ঠস্বর স্তব্ধ কারণ তিনি আর পৃথিবীতে নেই। এবার সম্পূর্ণ এক্সপ্রেশনটির অর্থ। বাট ও ফর দ্য টাচ অফ আ ভ্যানিসড হ্যান্ড অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস দ্যাট ইজ স্টিল। কবির বন্ধুর স্নেহের হাতের স্পর্শ আজ উধাও এবং তার সুমিষ্ট কণ্ঠস্বর আজ স্তব্ধ কারণ তিনি মৃত। এবার 4 নম্বর স্ট্যান্সায় এসো। ব্রেক 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 at the foot of thy crags, O sea, but the tender grace of a day that is dead will never come back to me. অর্থাৎ হে সমুদ্র, তোমার পাড়ে পড়ে থাকা পাহাড়ের পাদদেশে তুমি অনবরত ভাঙতে থাকো, বাট কিন্তু দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে, কিন্তু সেই দিনের কোমল সৌন্দর্য, দ্যাট ইজ ডেড যেটা আজকে মৃত মারা গেছে, উইল নেভার কাম ব্যাক টু মি, সেটা আমার কাছে আর কখনো ফিরে আসবে না। এবার 4 নম্বর স্ট্যান্সা থেকে এক্সপ্রেশনগুলির অর্থ দেখো। অ্যাট দ্য ফুট অর্থাৎ পাদদেশে, দাই মানে তোমার, ক্র্যাগস মানে বড় বড় পাথর খণ্ডগুলি, ও সি মানে হে সমুদ্র। তাহলে এক্সপ্রেশনটার একত্রে অর্থ দেখো। ব্রেক 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 অ্যাট দ্য ফুট অফ দ্য ক্র্যাগস, ও সি, অর্থাৎ হে সমুদ্র, তুমি পাহাড়ের পাদদেশে স্থিত বড় বড় পাথর খণ্ডগুলির ওপর অনবরত ভাঙতে থাকো। পরবর্তী দেখো। দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে, তার মানে সেই দিনের কোমল সৌন্দর্য। এখানে কবি তার বন্ধুর সঙ্গে কাটানো দিনগুলির সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন। উইল নেভার কাম ব্যাক টু মি, তার মানে হচ্ছে আমার কাছে আর কখনো ফিরে আসবে না। এবার তাহলে সমগ্র এক্সপ্রেশনটির একত্রে অর্থ দেখা যাক। বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড উইল নেভার কাম ব্যাক টু মি, অর্থাৎ বন্ধু হেলামের সাথে কাটানোর দিনগুলির কোমল সৌন্দর্য আর কখনো আমার কাছে ফিরে আসবে না। এখানে লক্ষ্য করো, সমুদ্র যেমন হাজার চেষ্টা করেও তার পাথররূপী সীমা অতিক্রম করে যেতে পারে না, একই রকমভাবে সমস্ত চেষ্টা সত্ত্বেও কবি তার অতীতকে ফিরিয়ে আনতে পারেন না। এতক্ষণে আমাদের কবিতা পাঠ সমাপ্ত হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই কবিতাটির থেকে প্রয়োজনীয় প্রশ্ন উত্তরের লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশনের নিচে দিলাম, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না।
এবং ভিডিওটির সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ।